হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ফোর্স উইথ নিউটনস ল অফ মোশন। প্রথমে আমরা জানব ফোর্স কাকে বলে, তারপরে আমরা দেখব এই ফোর্স নিউটনস ল অফ মোশনের সঙ্গে কিভাবে সম্পর্কিত। ফোর্স হচ্ছে সায়েন্সের একটা বেসিক টপিক, যেটা পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং কিংবা যে কোনো ইঞ্জিনিয়ারিং ট্রেডে একটা ভাইটাল রোল প্লে করে। আইটিআইয়ে সেকেন্ড ইয়ারের যে ওয়ার্কশপ ক্যালকুলেশন আছে তাতে ফোর্স একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে চলো আজকে আমরা জেনে নিই ফোর্স কাকে বলে। ফোর্সের ডেফিনেশন হিসাবে আমরা ছোটোবেলায় যে ডেফিনেশনটা পড়েছি যে কোনো টেক্সট বুকে, সেটা হবে যে ফোর্স ইজ এ পুশ অর পুল আপন অ্যান অবজেক্ট। তো শুধুমাত্র এইটুকু দিয়ে ফোর্সকে এক্সপ্লেন করা কখনো সম্ভব নয়। তো অ্যাকচুয়ালি ফোর্স মানে কি, ফোর্স মানে যেটা দাঁড়ায় সেটা আমরা এখন বুঝবো। ধরো এটা একটা সারফেস, এই সারফেসের ওপর যে কোনো একটা স্টেশনারি অবজেক্ট আছে, যে কোনো একটা স্টেশনারি বা স্থির একটা অবজেক্ট আছে। ধরো এর ওপরে একটা ফুটবল থাকতে পারে, যে কোনো একটা গ্রাউন্ড বা সারফেসের উপর একটা ফুটবল থাকতে পারে, এটা স্থির অবস্থায় আছে। এই যে অবজেক্টটা রয়েছে এখানে, এই অবজেক্টটা আমার কি আছে, স্থির অবস্থায় আছে। এই অবজেক্টটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে কি আমরা বলতে পারি যে এই অবজেক্টটার ওপর কোনো ফোর্স ক্রিয়েট হচ্ছে কিনা, এটা আমরা বুঝতে পারি। এই যে অবজেক্টটা স্টেশনারি অবস্থায় আছে বা অ্যাট রেস্ট আছে, এর ওপরে কি কোনো ফোর্স আদৌ অ্যাপ্লাই হচ্ছে? এই যে একটা সারফেসের ওপর যদি একটা স্টেশনারি অবজেক্ট থাকে, তার ওপর কি আদৌ কোনো ফোর্স অ্যাপ্লাই হয়? উত্তর হবে হ্যাঁ, অবশ্যই। যে কোনো একটা স্টেশনারি অবজেক্ট যদি একটা সারফেসের ওপর বর্তমান থাকে তাহলে তার ওপরেও একটা কি থাকে, তার ওপরেও একটা ফোর্স অ্যাপ্লাই হয়। একটা নয়, দুটো ফোর্স অ্যাপ্লাই হয়। কি? একটা হচ্ছে এই অবজেক্টের ঠিক পারপেন্ডিকুলারলি নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা সবসময় কি চেষ্টা করে, এই বস্তুটাকে নিচের দিকে টানবার চেষ্টা করে, গ্র্যাভিটেশনাল ফোর্স। আরেকটা ফোর্স এর ওপর অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে ঠিক এর উল্টো দিকে নর্মাল ফোর্স। এই বস্তুটা এই সারফেসের ওপর অ্যাট রেস্ট অবস্থায় আছে বা স্টেশনারি অবস্থায় আছে, তার মানে বুঝতে হবে এই গ্র্যাভিটেশনাল ফোর্স আর এই নর্মাল ফোর্স এই দুটো মান সমান এবং তাদের ডাইরেকশন যেহেতু ঠিক একে অপরের অপোজিটে, সেহেতু এরা কাটাকাটি হয়ে নেট ফোর্স যেটা হয়েছে সেটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। কিন্তু একটা বল আমার যে কোনো সারফেসের ওপর রয়েছে, গ্রাউন্ডে রয়েছে, সেখানে আমরা বলতে পারি নর্মাল ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো সমান হয়েছে সেহেতু এবং উল্টো দিকে যেহেতু তাদের ডাইরেকশনটা ঠিক অপোজিট, সেহেতু তারা প্লাস মাইনাস হয়ে তারা
জিরো হয়ে যাবে, নেট ফোর্স জিরো হয়ে যাবে। তাই জন্যে এই বস্তুটা এই সারফেসের ওপর এখানে স্টেশনারি অবস্থায় আছে। কিন্তু একটা লোহার বল যদি একটা ওয়াটার সারফেসের উপর থাকে, এই সারফেসটা যদি কোনো ওয়াটার সারফেস হয়, এই সারফেসটা যদি কোনো ওয়াটার সারফেস হয়, তাহলে কি একটা এই বস্তুটা যদি লোহার একটা বল হয়, তাহলে কি এ ওয়াটার সারফেসের উপর এরকমভাবে থাকবে? ওয়াটার সারফেসের উপর এই বস্তুটা কি, যদি এটা একটা লোহার বল হয়, তাহলে কি এরকমভাবে এই সারফেসের উপর এরকমভাবে থাকবে? ভাসবে? ভাসবে না। সেক্ষেত্রে কি হবে? এই বস্তুটা সেক্ষেত্রে কি হবে? এই বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে ডুবতে শুরু করবে। আস্তে আস্তে কি করবে? নিচের দিকে ডুবতে শুরু করবে। কেন ডুবতে শুরু করবে? কারণ এক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্সটা ওয়াটার সারফেস দ্বারা যে নর্মাল ফোর্সটা ক্রিয়েট হচ্ছে তার থেকে বেশি। ওয়াটার সারফেস এই বলটাকে, এই লোহার বলটাকে যে নর্মাল ফোর্স ওপরের দিকে দিচ্ছে, ওয়াটার সারফেস এই বলটাকে যে নর্মাল ফোর্স ওপরের দিকে দিচ্ছে, সেটাই তো ওকে ওপরে ভেসে থাকতে সাহায্য করে। কিন্তু তার থেকে যদি গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হয়, সেক্ষেত্রে বলটা আস্তে আস্তে ডুবতে থাকবে। সুতরাং আমরা বলতে পারি ওয়াটার সারফেসের ওপর কোনো লোহার বল ততটা আমার নর্মাল ফোর্স ক্রিয়েট করতে পারে না। ওয়াটার সারফেস ততটা ওই বলটার ওপর, ওই লোহার বলটার ওপর নর্মাল সারফেস ততটা ক্রিয়েট করতে পারে না যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান। কিন্তু আমার যে কোনো মাটির, ধরো ফুটবল মাঠ, তার উপর একটা লোহার বল রয়েছে, কিন্তু সে কিন্তু ওই মাঠটাকে ভেদ করে ভেতরে ঢুকে যায় না। এটা যদি একটা খেলার মাঠ হয়, তার উপরে বা যে কোনো সলিড একটা জায়গা হয়, তার উপরে যদি আমি এই লোহার বলটাকে রেখে দিই, সে কি মাটি ফুটো করে নিচের দিকে ঢুকতে শুরু করে দেবে? সে কি মাটি ফুটো করে নিচের দিকে ঢুকতে শুরু করে দেবে? নিশ্চয়ই না। সে কি করবে? সে সারফেসের ওপর এরকমভাবে দাঁড়িয়ে থাকবে। তার মানে আমার বুঝতে হবে সেই সারফেসটা ততটা নর্মাল ফোর্স ক্রিয়েট করতে সক্ষম, যেটা এই বলটাকে নিচের দিকে বা মাটি ভেদ করে ভেতরের দিকে ঢুকে যেতে দিচ্ছে না। ও গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান নর্মাল ফোর্স অ্যাপ্লাই করে, গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান নর্মাল ফোর্স অ্যাপ্লাই করে নেট ফোর্সটাকে কি করে দিচ্ছে? জিরো। যার জন্যে এই বস্তুটা একটা স্টেশনারি অবস্থায়, একটা সারফেসের উপর স্থির হয়ে আছে। আমরা এটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। এবার ধরে নিই যে এই ক্ষেত্রে এই যে ফ্লোরটা রয়েছে বা সারফেসটা রয়েছে, সেটা হচ্ছে ফ্রিকশনলেস, কোনো ফ্রিকশন হচ্ছে না। এই যে সারফেসটা রয়েছে, এই সারফেসটায় কোনো ফ্রিকশন হচ্ছে না, বা ঘর্ষণ বল জিরো, বা এই যে সারফেসটা রয়েছে এটা হচ্ছে ফ্রিকশনলেস ফ্লোর। ফ্রিকশনলেস ফ্লোর। আমি ধরলাম যে এখানে যে সারফেসটা রয়েছে সেটা হচ্ছে ফ্রিকশনলেস ফ্লোর। এই ফ্রিকশনলেস ফ্লোরে যেখানে আমার একটা অবজেক্টকে আমি যদি ঠেলি, তো এই সারফেস থেকে ও কোনো ঘর্ষণ বল ওই অবজেক্টকে প্রোভাইড করছে না, নাকি এখানে কোনো এয়ার রেজিস্ট্যান্সও আছে। এখানে কোনো বায়ু দ্বারা যে বাধা একটা প্রযুক্ত হয় একটা বস্তুর উপর, সেটাও আমি ধরলাম নেই। তো একটা অবজেক্ট বা একটা লোহার বল ধরলাম বা একটা এমনি ফুটবল ধরলাম,
সেই ফুটবলটা আমার একটা ফ্রিকশনলেস ফ্লোরে আছে, তার উপর কোনো এয়ার রেজিস্ট্যান্সও জিরো, এয়ার রেজিস্ট্যান্স ইকুয়ালস টু জিরো। এখানে এয়ার রেজিস্ট্যান্সও জিরো, ফ্লোরটারও কোনো ফ্রিকশন নেই। তো এই বলটার উপর যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি, এই ফুটবলটার উপর যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করে দেখলাম, আমি আগে তো দুটো ফোর্স আমার অ্যাপ্লাই হচ্ছিল, যেটা হচ্ছিল ভার্টিক্যালি, একটা নিচের দিকে একটা ওপরের দিকে, সেই দুটো একে অপরকে কাট আউট করে ওরা নেট ফোর্স জিরো হয়ে যাচ্ছিল। তো এই বলটা এই সারফেসের উপর আছে, স্থির হয়ে আছে, ও নিচে ঢুকেও যাচ্ছে না। তো এখন যদি আমি হরাইজন্টালি যদি আমি এই বলটাকে যদি একটা ফোর্স দিই বা একটা লাথি মারি, এই বলটাকে এখানে যদি কোনো ফুটবলার দাঁড়িয়ে এই বলটায় একটা লাথি দেয়, তাহলে এই ফ্রিকশনলেস ফ্লোরে যেখানে এয়ার রেজিস্ট্যান্সও জিরো, এই বলটা এদিকে এগিয়ে যেতে শুরু করবে। ধরো এই বলটা আস্তে আস্তে এগোতে শুরু করলো, এই ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে এই ফোর্স যেটা অ্যাপ্লাই হলো, এই ফোর্স অ্যাপ্লাই হওয়ার ফলে একটা ভেলোসিটি পেল, একটা গতি পেল। কি গতি পাবে? ধরলাম আমি 5 মিটার পার সেকেন্ড একটা স্পিড পেল এই ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে। যেহেতু এ ফ্রিকশনলেস ফ্লোর এবং এর ওপর কোনো এয়ার রেজিস্ট্যান্সও নেই, তো এ সমগতিতে এগিয়ে যেতে থাকবে। এখানেও ওর 5 মিটার পার সেকেন্ড ওর গতি হবে, এই পজিশনেও ওর 5 মিটার পার সেকেন্ড ওর গতি হবে। এরকমভাবে ও যত দূরই যাক না কেন, ওর 5 মিটার পার সেকেন্ড সমগতিতে ও অনন্তকাল ধরে ও এগিয়ে যেতে থাকবে, যতক্ষণ না অবধি ওর ওপর বাহ্যিক আর কোনো বল প্রয়োগ না করা হয়। যদি করা হয়, যদি আবার ওর উপর একটা বল প্রয়োগ করা হয়, ধরলাম এই পজিশনে গিয়ে ও এই বলটা যখন গড়িয়ে এই পজিশনে আসলো, তখন আমি আবার একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এখানে। সে অ্যাপ্লাই করার ফলে এই 5 মিটার পার সেকেন্ড ওর স্পিড ছিল, ওটা ধরো বেড়ে এখন 8 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আরও এগোলো, এই বলটা আরও এগোলো, তখন এর স্পিড কত হবে? আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করে ছেড়ে দিয়েছি, এখানে 8 মিটার পার সেকেন্ড স্পিড পেয়ে গেছে, তখন এর স্পিড কত হবে? এই পজিশনে 8 মিটার পার সেকেন্ডই হবে, কারণ বাধা দেওয়ার জন্য কোনো ফ্রিকশন নেই এখানে, না কি কোনো এয়ার রেজিস্ট্যান্স আছে। ও সমগতিতে এগিয়ে যেতে থাকবে। ওর অবস্থার পরিবর্তন একটা ক্ষেত্রেই সম্ভব, যদি বাহ্যিক কোনো বল আবার ওর উপর ক্রিয়া করে। যেমন এখান থেকে একটা ফোর্স দেওয়ার ফলে ও 5 মিটার পার সেকেন্ডে এগোতে এখানে আবার একটা বাহ্যিক বল পেয়েছে, এখানে আবার একটা বাহ্যিক ফোর্স পেয়েছে, যেটা এক্সটার্নাল ফোর্স, ও আবার একটা অ্যাপ্লাই করা হয়েছে, তার জন্য ওর আবার অবস্থার একটা পরিবর্তন হয়েছে, ওর গতির একটা পরিবর্তন হয়েছে। যদি না হতো 5 মিটার পার সেকেন্ড বেগেই ও এগিয়ে যেত অনন্তকাল ধরে। এখানেই আসছে আমার নিউটনস ফার্স্ট ল। নিউটন প্রথম সূত্রে কি বলেছে? নিউটন তার গতির প্রথম সূত্রে কি বলেছে? তার প্রথম সূত্রে বলেছে একটা অবজেক্ট যদি স্থির অবস্থায় থাকে কিংবা গতিশীল অবস্থায় থাকে, তার উপর যতক্ষণ না কোনো বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে, ওই স্থির বস্তুটা সারা জীবন স্থিরই থাকবে, চিরকাল স্থিরই থেকে যাবে। আর ওই গতিশীল বস্তুটা অনন্তকাল ধরে ওই সমবেগে সরল রেখায় চলতে থাকবে। এটা একটা বস্তু, এটা তো এই সরল রেখায় যাচ্ছে না, সোজা বেরিয়ে যাচ্ছে, সোজা চলতে থাকছে। একটা বলকে
একটা বল যদি আমার সমবেগে যদি মুভ করতে থাকে, তো তার উপর যদি যতক্ষণ না আমি তার উপর কোনো এক্সট্রা কোনো ফোর্স দিচ্ছি, ততক্ষণ ও সমবেগেই ওই একই স্পিডে ও ওখান থেকে মুভ করতে থাকবে, সরল রেখাই মুভ করবে। যদি আমি তাকে একটা ওই মুভ করার সময় একটা ধাক্কা দিয়ে দিই, তাহলে ওর ডাইরেকশন চেঞ্জ হতে পারে। আমি কি ফোর্স অ্যাপ্লাই করলাম তার ফলে ওর স্পিডের সমগতিতে আর থাকলো না, তখন ওর স্পিডটা আবার চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে ওর ডাইরেকশন পরিবর্তন হলো। সেটা আমি যতক্ষণ না বাহ্যিক একটা বল প্রয়োগ করছি ততক্ষণ সম্ভব নয়। বা ওই যে বলটা যেটা এগিয়ে যাচ্ছে সেটাকে আমি যতক্ষণ না ফোর্স অ্যাপ্লাই করে উল্টো দিকে একটা অপোজিট বল প্রয়োগ করে যতক্ষণ না ওকে থামিয়ে দিচ্ছি ততক্ষণ কিন্তু ও থামবে না। তেমনি একটা স্থির বস্তুর ক্ষেত্রেও আমি যতক্ষণ না ওকে ঠেলা মারছি, যতক্ষণ না ওর উপর একটা বল প্রয়োগ করছি, ততক্ষণ কিন্তু ও নিজের জায়গা থেকে কখনো মুভ করবে না। তুমি একটা পেন কলেজের ডেস্কে যদি রেখে যাও, তুমি পরের দিন এসে ওটাকে পাবেই, যদি না অন্য কেউ ওই পেনটাকে ওর জায়গা থেকে না সরায়, যদি না ওই পেনটাকে ওর জায়গা থেকে কেউ না সরায়, বাইরে থেকে যদি কোনো বল ওর উপর প্রয়োগ না হয়, ও সারা জীবন ওই জায়গাতেই থাকবে। এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। তাহলে আমি এখান থেকে বুঝে গেলাম এই ফোর্সটা কিভাবে নিউটনের প্রথম সূত্রের সঙ্গে সম্পর্কিত। তাহলে আমরা ফোর্সের ডেফিনিশন হিসেবে কি বলতে পারি? ফোর্স ইজ দ্য অ্যাকশন হুইচ অ্যাটেম্পটস টু চেঞ্জ দ্য পজিশন অফ এনি স্টেশনারি অর মুভিং অবজেক্ট। মানে ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা স্থির বস্তু কিংবা একটা মুভিং অবজেক্টের পজিশনকে চেঞ্জ করতে পারে। এই ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এই ফোর্স হচ্ছে একটা কি ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে তার কিছু জিনিস থাকবে, যেটা হচ্ছে ধরো তার মান থাকবে, মান বা ম্যাগনিটিউড থাকবে, তার একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকবে, একটা দিক থাকবে, কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্স, সে অত মানের ফোর্স, ওই ম্যাগনিটিউডের ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে। এক্ষেত্রে যেমন এই দিকে অ্যাপ্লাই হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স যেমন নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, নর্মাল ফোর্স যেমন ওপরের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তেমনি ফোর্সের একটা নির্দিষ্ট মানের সাথে একটা ডাইরেকশনও থাকবে, কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে। আর কি থাকবে? পয়েন্ট অফ অ্যাকশন। পয়েন্ট অফ অ্যাকশন, কোন পয়েন্টে এই ফোর্সটা অ্যাকশন করছে। এক্ষেত্রে ধরলাম আমি লাঠিটা এখানে পড়েছে, সো এ সোজা এদিকে এগিয়ে যাবে। লাঠিটা যদি তলায় পড়তো তাহলে ও উপরের দিকে উঠতো। তেমনি ফোর্সটা কি তাহলে ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য কিসের ওপর ডিপেন্ড করছে, মানে ওর ভিতরে কি কি কন্টেইন আছে, যেটা হচ্ছে তোমার ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন আছে, আর কি আছে? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, যে পয়েন্টে এই ফোর্সটাকে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে ফোর্সের সাথে নিউটনের ফার্স্ট লয়ের সম্পর্ক দেখিয়ে দিয়েছি। এবার সেকেন্ড লটা একটু পরে আসি, আমরা এবার থার্ড লয়ের সঙ্গে সম্পর্কটা আগে দেখে নিই, তারপর সেকেন্ড লয়তে আসবই। তো প্রথমে আমি ধরি, এই ছবিটা আঁকা হয়ে গেছে সবার, সবাই খাতায় করে নিয়েছো? আচ্ছা, এবার পুরোটাই একবার মুছে দিই। এখানে তো আমি আইডিয়াল কেসে দেখে নিয়েছি যে ফ্রিকশনলেস ফ্লোর, এয়ার রেজিস্ট্যান্স 0, কিন্তু বাস্তবে কি কখনো এরকম হয়? আমি যখন মাঠে খেলাধুলা করি বা তখন কি বায়ুর কোনো রেজিস্ট্যান্স থাকে না? অবভিয়াসলি থাকে। মাঠের কি কোনো ঘর্ষণ বল মাঠ কি প্রডিউস করে না? অবশ্যই করে। তো বাস্তবের ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখব। এই ধরো একটা ফ্লোর আছে, এই ধরো একটা ফ্লোর আছে যেখানে ফ্রিকশন আছে, যে ফ্লোরটা ফ্রিকশন প্রডিউস করে, এবং এখানে এয়ার রেজিস্ট্যান্সও আছে। তো এখানে যদি একটা ফুটবল থাকে, এখানে যদি একটা ফুটবল থাকে, তার উপরে এখানে যদি কোনো ফুটবলার
এখানে যদি কোনো ফুটবলার কি করছে, খুব বাজে আঁকছি কিন্তু বোঝা নিয়ে কথা। তো এই যদি ফুটবলার এই বলটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করে, এই বলটাতে যদি একটা ফোর্স এফ অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার ফলে কি হবে, অ্যাপ্লাই করার ফলে কি হবে, এই বলটা জেনারেলি বাস্তব প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ভাবো, এই বলটাতে যদি এই ফুটবলার একটা বল অ্যাপ্লাই করে, একটা ফোর্স অ্যাপ্লাই করে, এই ফুটবলের ওপর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে এই ফুটবলটা কি হবে বাস্তব ক্ষেত্রে, এ গড়াতে থাকবে, এদিকে গড়াতে গড়াতে প্রথমে এখানে আসলো, তারপর এখানে আসলো, কিন্তু ও কিন্তু অনন্তকাল ধরেও চলতে থাকবে না। ও কিন্তু একটা পজিশনে গিয়ে, ধরো এই পজিশনে গিয়েই ধরলাম, এই ফুটবলটা কিন্তু এখানে ফোর্স অ্যাপ্লাই করার ফলে ও কিন্তু এই পজিশনে গিয়ে থেমে গেল, এখান থেকে এই ডিস্টেন্সে গিয়ে ও কিন্তু কি করলো, থেমে গেল। থেমে গেল কেন, ও তো অনন্তকাল ধরে চলতে পারত, যেটা আগের ক্ষেত্রে হচ্ছিল, যে ও তো একদম সমগতিতে একদম চলতে থাকছে অনন্তকাল ধরে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হলো না। এক্ষেত্রে আমার ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে ও খানিকটা দূর গেল, গিয়ে আস্তে আস্তে স্পিড কমতে কমতে, ওর গতিটা কমতে কমতে ও আস্তে আস্তে একটা জায়গায় গিয়ে থেমে গেল, স্থির হয়ে গেল। কেন? কারণ হচ্ছে এই দিক থেকে আমি যেমন ফোর্স দিয়েছি, তেমনি এই গ্রাউন্ডও উল্টো দিক থেকে এর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করে চলেছে, যেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, যেটা হচ্ছে ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স। এই গ্রাউন্ড, এই সারফেসও ওর ওপর একটা ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করে চলেছে। কিন্তু আমরা দেখো নিউটনের থার্ড লতে আমরা কি পড়েছি, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটা আমরা নিউটনের থার্ড লতে পড়েছি। তাহলে আমি এখন এইভাবে বলতেই পারি যে এই যে ফুটবলটার ওপর এই ফুটবলার যে ফোর্সটা অ্যাপ্লাই করলো, একজন ফুটবলার এই বলটার ওপর যে ফোর্সটা এই দিক থেকে অ্যাপ্লাই করলো, এই বলটাও নিশ্চয়ই উল্টো দিক থেকে সমান পরিমাণ একটা ফোর্স অ্যাপ্লাই করবে, রিয়াকশান। আমি যদি এই দিক থেকে অ্যাকশান করি, তাহলে উল্টো দিক থেকে এই বলের দিক থেকেও আমার একটা রিয়াকশান আসবে, এবং সেই দুটো নিউটনের থার্ড ল বলছে সেই দুটো ইকুয়াল। তাহলে তো এই বলটাকে, এই ফুটবলটার এই জায়গা থেকে সরারই কথা না। তাহলে তো এই ফুটবলটার এই নিজের জায়গা থেকে সরারই কথা না, কারণ আমি এই দিক থেকে যত পরিমাণ এফ দিচ্ছি, উল্টো দিক থেকে রিয়াকশন ফোর্সও আমার সেম পরিমাণ যাচ্ছে, তাই না? তাই তো এই দিক থেকে এই বলটার উপর যত এফ প্রডিউস হয়েছে, উল্টো দিক থেকেও আমার রিয়াকশানও আমার সমান হয়েছে, রিয়াকশন ফোর্সও আমার সমান ছিল। বলছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ইকুয়াল যদি এই এফ এর সমান যদি ফোর্স আমি এদিক থেকেও অ্যাপ্লাই করি এবং সেটা যদি অপোজিট হয়, তাহলে তো এই বলটার এই জায়গা থেকে সরারই কথা না। কিন্তু ও কিন্তু খানিকটা দূর গিয়ে তারপরে থামছে। এরকমটা হচ্ছে কেন? আমরা যে নিউটনের থার্ড লটা পড়ি, সেইটা একটুখানি একটা জায়গায় একটুখানি খামতি আছে। সেটাই একটা জিনিস আমরা জেনারেলি পড়ি না, যেটা কোনো বইতেও আমি দেয়া দেখিনি বা কাউকেও আমি বোঝাতেও শুনিনি। তো এই জিনিসটা আস্তে আস্তে তোমরা যখন এই ব্যাপারগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে, তোমরাও এই ব্যাপারটা রিয়েলাইজ করতে শুরু করবে। যেটা হচ্ছে এই ফোর্স আমি এদিক থেকে যে বলটার উপর দিলাম, এই ইনস্ট্যান্টে এই পজিশনটায় কি হলো, এর ওপর যে ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে,
এই গ্রাউন্ড তো অল টাইমই ওকে একটা ফ্রিকশন ফোর্স দিচ্ছে, একটা ঘর্ষণ বল তো অল টাইমই দিচ্ছে এদিক থেকে এদিকে, ওকে জায়গা থেকে সরতে বাধা দিচ্ছে তো অল টাইমই। তো এদিক থেকে যখন আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, সেই মুহূর্তে সেই ইনস্ট্যান্টে এই ফোর্সের ভ্যালু গ্রেটার দ্যান ফ্রিকশন ফোর্স। ওই ইনস্ট্যান্টে এফ এর ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান ফ্রিকশন ফোর্স। তাই জন্যে এই ফোর্সের ভ্যালু যেহেতু বেশি, তাই জন্যে এই বল, এই ফুটবলটা আস্তে আস্তে এদিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু এখানে ফোর্স অ্যাপ্লাই করে আমি কিন্তু ছেড়ে দিয়েছি। আমি কিন্তু একবার লাথিটা মেরে, এখান থেকে লাথিটা মেরে কিন্তু আমি একবার ছেড়ে দিয়েছি। আমি কিন্তু কন্টিনিউয়াস ওটাকে লাথাতে লাথাতে নিয়ে যাচ্ছি না, ওটাকে কন্টিনিউয়াস কিন্তু আমি লাথি মারতে মারতে নিয়ে যাচ্ছি না। আমি কিন্তু এই পজিশনে আমি দাঁড়িয়ে আছি, এখানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, করে আমি ছেড়ে দিলাম। কিন্তু ফ্রিকশন কি থেমে আছে? ও কি এই পজিশনে যে ফ্রিকশন ফোর্সটা অ্যাপ্লাই করেছিল উল্টো দিক থেকে, সেটা এফ না এফের থেকে কম? যেটা এই মুহূর্তে ফ্রিকশন ফোর্স যেটা অ্যাপ্লাই করেছিল, সেটা কি এই মুহূর্তে অ্যাপ্লাই করবে না? সেটা কি এখানে গিয়ে অ্যাপ্লাই করবে না? ও কিন্তু কন্টিনিউয়াস ফ্রিকশন ফোর্সটা অ্যাপ্লাই করে যাচ্ছে। এই উল্টো দিক থেকে আসা প্রত্যেক মুহূর্তের এই ফোর্সগুলো সব যোগ হয়ে, সব সাম হয়ে যে মুহূর্তে আমার অ্যাপ্লাই করা বলের, যে মুহূর্তে এই ফুটবলারের অ্যাপ্লাই করা বলের সমান হবে, সেই মুহূর্তে এই বলটা কি হবে? থেমে যাবে। সেই মুহূর্তে এই বলটা কি হবে? থেমে যাবে। তাহলে লাস্টে আমরা যেটা পড়লাম সেটাকে আমি একবার পরিষ্কার একটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে, প্রথমে আমার কি ছিল, বলটা আমার এখানে রেস্ট অবস্থায় ছিল, যার উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি এদিক থেকে এই দিকে। এই ইনস্ট্যান্টে কি হয়েছে? এই ইনস্ট্যান্টে আমার যে অ্যাপ্লাইড ফোর্স এই ইনস্ট্যান্টে যে আমার অ্যাপ্লাইড ফোর্স ছিল, সেটার মান আমার এই উল্টো দিক থেকে প্রয়োগ হওয়া, যেটা হচ্ছে আমার সারফেস দিচ্ছে, উল্টো দিক থেকে যে সারফেস যে ফ্রিকশন ফোর্সটা দিচ্ছে তার থেকে বেশি। উল্টো দিক থেকে প্রযুক্ত ফ্রিকশন ফোর্স থেকে বেশি, যার জন্যে এই বলটা আস্তে আস্তে গড়াতে গড়াতে এদিকে চলে যাচ্ছে। কিন্তু যেহেতু আমি এই মুহূর্তে ফোর্সটা দিয়ে আমি ছেড়ে দিয়েছি, আমি যেহেতু কন্টিনিউয়াস ফোর্স দিচ্ছি না, সেহেতু কিন্তু এই সারফেস কিন্তু কন্টিনিউয়াস আমাকে ফ্রিকশন ফোর্স প্রতি মুহূর্তে আমাকে দিয়ে যাচ্ছে, প্রয়োগ করে যাচ্ছে এই বলটার উপর। প্রতি মুহূর্তে কিন্তু ফ্রিকশন ফোর্স ও প্রয়োগ করে যাচ্ছে বলটার উপর। তো আস্তে আস্তে এই ফ্রিকশন ফোর্সের মান যত এগোবে তত বাড়তে থাকবে, তাই তো? যত আমি এই মুহূর্তে আমি ফোর্সটা অ্যাপ্লাই করে ছেড়ে দিয়েছি, কিন্তু কিন্তু ফ্রিকশন ফোর্স এই বলটার উপর লাস্ট অবধি ও কিন্তু অ্যাপ্লাই করেই যাচ্ছে। তাহলে এই ফ্রিকশন ফোর্সের মান আস্তে আস্তে বাড়তে থাকবে। ফ্রিকশন ফোর্স যত আস্তে আস্তে বেশি হয়ে যখন এই অ্যাপ্লাইড ফোর্সে সমান হয়ে যাবে, এই গ্রেটার দ্যানটা যখন সমান হয়ে যাবে, তখন কি দেখা যাবে যে এই দিক থেকে যত পরিমাণ ফোর্স আমি এদিকে দিয়েছি, উল্টো দিক থেকে তত পরিমাণ ফোর্সই এসছে। যখন এই অ্যাপ্লাইড ফোর্স আর এই দিক থেকে টোটাল ফ্রিকশন ফোর্স এটা যখন সমান হয়ে যাবে, এই যে টোটাল ফ্রিকশন ফোর্সটা যখন এই দিকের অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে সমান হয়ে যাবে, এবং এদের যেহেতু ডাইরেকশনটা ভিন্ন, সেহেতু নেট ফোর্সটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। নেট ফোর্স কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাই এই বলটা একটা পজিশনে গিয়ে থেমে যাবে, ও কন্টিনিউয়াসলি চলতে থাকবে না, ও একটা পজিশনে গিয়ে থেমে যাবে। তাহলে আমি আর একটা জিনিস দেখি, এই যে বলটা এই মুহূর্তে রয়েছে,
বলটা এই অবস্থায় থাকাকালীন এর ওপরে কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই বলটা এই অবস্থায় থাকাকালীন এর ওপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এর ওপর প্রথমত এদিক থেকে আমার অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই হলো, নিচের দিকে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আর কি হচ্ছে, উপরের দিকে আমার নর্মাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, নর্মাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আর কি হচ্ছে, এই দিক থেকে এইদিকে ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই মুহূর্তে এই বলটার ওপর টোটাল চারটে আমরা ফোর্স অ্যাপ্লাই হতে দেখতে পাচ্ছি। এবার তোমরা বলতেই পারো যে এতক্ষণ ধরে আমরা ফোর্স পড়লাম যে কাকে বলে, কিভাবে মানে থার্ড লয়ের সঙ্গে সম্পর্কিত, কিভাবে ফার্স্ট লয়ের সঙ্গে সম্পর্কিত, সেটা আমরা পড়লাম, কিন্তু ফোর্সের মানটা কত সেটা কিভাবে বের করব, এটা তোমরা বলতেই পারো। আবার তোমরা এটাও বলতে পারো ফোর্সের মান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ওটা স্যার আমরা জানি, ওটা আপনাকে অত বলতে হবে না। কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন কীভাবে, সেটা মাস ইন্টু অ্যাক্সেলারেশন কীভাবে হলো, এবং পাশাপাশি নিউটনের সেকেন্ড লয়ের সঙ্গে সম্পর্কটা কোথায়, সেটা একটু আমি বলে দিই। আমরা জানি কি ফোর্স দাঁড়াও এটা মুছে নিই তাহলে সুবিধা হবে, অনেকটা জায়গা পেয়ে যাব। আমরা কি জানি যে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এটা তো আমরা জানি, কিন্তু এটা কিভাবে হলো, কিভাবে আসলো মাস ইন্টু অ্যাক্সেলারেশন, সেটা আমাকে জানতে গেলে আমাকে প্রথমে জানতে হবে নিউটনের সেকেন্ড লতে নিউটন কি বলেছিলেন। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে নিউটন কি বলেছিলেন? নিউটন বলেছিলেন যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগটা কি জিনিস? ভর গুণ বেগ, ভর ইন্টু বেগ করলে আমরা পাই হচ্ছে ভরবেগ, বা সেটাকে বলা হয় ইংরেজিতে কি বলে, মোমেন্টাম। তো এই যে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তনের হার কোনো কিসের সঙ্গে সমানুপাতিক হবে? অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে আমরা প্রথমে কি ধরে নিতে পারি যে ইনিশিয়াল যে মোমেন্টাম, সেটা আমি লিখে নিই, ইনিশিয়াল মোমেন্টামটা কি? ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে mv1। আমি ধরলাম ইনিশিয়াল মোমেন্টামটা হচ্ছে mv1। ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু mv1 কি করে হলো? আমরা জানি মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, তাহলে এখানে ভর কি? m মাস ইন্টু বেগ, যেহেতু ইনিশিয়াল মোমেন্টাম সেহেতু ইনিশিয়াল ভেলোসিটি আমি নেব, ইনিশিয়াল ভেলোসিটি কি ধরেছি আমি? v1। তাহলে m ইন্টু v1 হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম, ঠিক আছে। ফাইনাল মোমেন্টাম কি? ফাইনাল মোমেন্টাম আমি ধরলাম mv2। এখানে কি? ফাইনাল ভেলোসিটি। v2টা কি এখানে? ফাইনাল ভেলোসিটি। আর m তো আমার চেঞ্জ হচ্ছে না, আমার যদি ভরবেগের পরিবর্তন হয়, যদি আমি একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করি, তার তো মাসের চেঞ্জ হয় না, মাস তার বা ভর তার যা ছিল তাই থাকে। সুতরাং আমার দুটো ক্ষেত্রেই আমার m সমান। সুতরাং প্রথম ক্ষেত্রে ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে mv1, চেঞ্জ হচ্ছে কিসে? শুধুমাত্র ভেলোসিটিতে, যে ও বেশি গতি পেয়ে যাচ্ছে, আমার ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে ও গতিটা বেড়ে গেল ওর। তো সেখানে দাঁড়িয়ে সেকেন্ড ক্ষেত্রে ফাইনাল মোমেন্টাম কি হলো? mv2। তো
তো নিউটনের সেকেন্ড ল কি বলেছে আমি আরেকবার বলি, যে ভরবেগের পরিবর্তনের হার কিসের সাথে সমানুপাতিক? অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে সমানুপাতিক। মানে অ্যাপ্লাইড ফোর্স আমি যা অ্যাপ্লাই করব তার সঙ্গে প্রপোর্শনাল কি? ওর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমি এটা লিখতে পারি তো যে এফ ভ্যারিজেস ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগটা কি? এটা আর এটা, এটার পরিবর্তন আমি কি করে বের করব? এই দুটোকে বিয়োগ করে। তাহলে এম ভি টু মাইনাস এম ভি ওয়ান, ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করে আমি বুঝতে পারবো যে কতটা বেড়েছে। তাহলে এর পরিবর্তন পেলাম, এর পরিবর্তনের হার বলেছে, সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার মানে বাই টি, যেখানে টি হচ্ছে টাইম, টি টাইম হচ্ছে টি। তাহলে আমি ভরবেগের পরিবর্তনের হার কিসের সাথে সমানুপাতিক? অ্যাপ্লাইড ফোর্স, এটা হচ্ছে এফ বা অ্যাপ্লাইড ফোর্স, এ পি পি এল আই ই ডি, অ্যাপ্লাইড ফোর্স, এফ ও আর সি ই, অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স কিসের সাথে সমানুপাতিক? ভরবেগের পরিবর্তনের হারের সাথে। এবার এখান থেকে আমরা দেখতে পারি কি এম এখানে কমন যাচ্ছে, দেখো ভালো করে, এখানে এম দুটোর ক্ষেত্রে কমন যাচ্ছে। তাহলে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি যে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স ভ্যারিজেস এম ইন্টু, এমটা কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকলো ভেতরে? ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি, তাই থাকে তো? এমটাকে আমি দুটোর থেকে কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে কি থাকলো? ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি, ঠিক কিনা? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি এটা অ্যাকচুয়ালি কি? ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। অ্যাক্সেলারেশন বা ত্বরণ বলতে আমরা কি বুঝি? যে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি বা অ্যাক্সেলারেশন বলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু কি? ফাইনাল ভেলোসিটি, ভি ওয়ান কি? ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এদের মধ্যে বৃদ্ধিটা কত হলো? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই তো? বাই টি মানে কতটা বাড়লো, সময়ের সাপেক্ষে কতটা বাড়লো। তাহলে বেগ বৃদ্ধির হার এটা আমি পেয়ে গেলাম, এটাকে আমি কি বলতে পারি? অ্যাক্সেলারেশন বা এ। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? তাহলে আলটিমেটলি এফ ভ্যারিজেস এম ইন্টু এ, যেখানে আমি এখানে লিখে দিতে পারি যেহেতু ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন বা এ। এই অ্যাক্সেলারেশন কাকে বলে বা অ্যাক্সেলারেশনের কনসেপ্ট যদি বুঝতে হয়, যদি জানা না থাকে, তাহলে এটার ওপর স্পিড অ্যাক্সেলারেশন এর ওপর আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, কিন্তু সেটা পরে। এখন তোমরা জেনে রাখো বেগ বৃদ্ধির হারকে অ্যাক্সেলারেশন বলে। তো বেগ বৃদ্ধি কিভাবে হচ্ছে? যে ভি টু মাইনাস ভি ওয়ান বেগ বৃদ্ধি হয়েছে, তার হার বাই টি করে আমি তার হার বের করেছি, সেটাকে আমি বলছি অ্যাক্সেলারেশন। সেটাকে আমি কি বলছি? অ্যাক্সেলারেশন বা এ। তো এখানে যদি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট 1 হয়, এফ ইকুয়ালস টু, যদি প্রপোর্শনাল এই চিহ্নটা তুলে যদি ইকুয়াল চিহ্ন আনতে হয়, তাহলে আমার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিতে হয়। তো সেটা যদি 1 হয়, তাহলে আমার কি দাঁড়াবে? এম ইন্টু এ। তাহলে এফ ইকুয়ালস টু অ্যাপ্লাইড ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অ্যাপ্লাইড ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এম ইন্টু এ। এটা আমরা দেখতে পেলাম। তাহলে আমরা আগে জানতাম যে ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, সেটা কিন্তু কিভাবে হয় সেটা আমরা নিউটনের সেকেন্ড ল দিয়ে আমরা প্রুভ করে দেখে নিলাম। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফোর্সের সঙ্গে নিউটনের সেকেন্ড লটা কিভাবে সম্পর্কিত। তাহলে নিউটনের সেকেন্ড লটা আমি আরেকবার বলে দিই। নিউটনের সেকেন্ড লতে সে কি বলেছিল? যে কোনো বস্তুর, কোনো গতিশীল বস্তুর ভরবেগের পরিবর্তনের যে হার, সেটা কিসের সাথে সমানুপাতিক? সেটা সমানুপাতিক হচ্ছে অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে। এবং আরেকটা কথাও সে বলেছিল, এই ভরবেগের পরিবর্তনের হার সেই দিকেই ঘটবে যেই দিকে ফোর্স অ্যাপ্লাই করা হবে।
মানে এই অ্যাপ্লাইড ফোর্সের যে ডাইরেকশন থাকবে, এই অ্যাপ্লাইড ফোর্স যদি ওই দিকে আমি অ্যাপ্লাই করি তাহলে ভরবেগের পরিবর্তনের হারও আমার ওই দিকেই হবে। অ্যাপ্লাইড ফোর্সের ডাইরেকশন যেদিকে থাকবে ভরবেগের পরিবর্তনের হারও সেই দিকে থাকবে। এরপরে একটা ছোট্ট জিনিস আমরা এই ভিডিওতে শিখে নেব, সেটা হচ্ছে ফোর্সের ইউনিটটা কি করে বের করতে হয়। ফোর্সের ইউনিটটা কি করে বের করতে হয়। ফোর্সের ইউনিট আমি হেডিং করে দিই ইউনিট অফ ফোর্স। ইউনিট অফ ফোর্স, FORCE, ইউনিট অফ ফোর্স। এটাকে আমরা এবার বের করব। আমরা প্রথমে আমরা দেখি যে এসআইতে SI or MKS পদ্ধতিতে, SI or MKS পদ্ধতিতে ফোর্সের ইউনিটটা কি। আচ্ছা, এসআইতে তোমার মাসের ইউনিট কি, প্রথমে সেটা আমাকে বলো। এসআইতে মাসের ইউনিট কি। এসআইতে মাসের ইউনিট আমরা সবাই জানি হচ্ছে কেজি। এসআইতে মাসের ইউনিট হচ্ছে কেজি ইনটু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনের ইউনিট কি এসআইতে। এসআইতে অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআইতে অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা অ্যাক্সেলারেশন ইউনিট যে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় এটা তোমরা এখানে জেনে রাখো। এটা যদি তোমাদের জানা না থাকে বা কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সেটা আমি অ্যাক্সেলারেশন যদি কোনো ভিডিওতে পড়িয়ে দিই তো সেখানে আমি এটা এক্সপ্লেন করে দেবো কীভাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তো এখানে জেনে রাখো যে অ্যাক্সেলারেশন এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে মাসের ইউনিট হচ্ছে কেজি, এসআই ইউনিট হচ্ছে কেজি। তাহলে এটা আমার ফোর্সের যে ইউনিটটা হবে সেটা হবে হচ্ছে এসআই ইউনিট যেটা হবে ফোর্সে সেটা হবে যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফোর্সের যে এসআই ইউনিট হবে সেটা হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হবে হচ্ছে ফোর্সের এসআই ইউনিট। এটাকে আমরা নিউটনও বলি, এটাকে আমরা নিউটনও বলি। এবার আমি দেখি যে সিজিএস পদ্ধতিতে ফোর্সের ইউনিটটা কি। সিম্পলি যেভাবে এসআই বের করেছি সেভাবেই সিজিএসও বের করব। সিজিএস পদ্ধতিতে কি হবে, আচ্ছা সিজিএস পদ্ধতিতে মাসের একক কি, এসআইতে তো কেজি, সিজিএসে গ্রাম। সিজিএস পদ্ধতিতে মাসের ইউনিট হচ্ছে গ্রাম। অ্যাক্সেলারেশন ইউনিট সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআইতে কি ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএসে হবে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে টোটাল ফোর্সের ইউনিট কি দাঁড়ালো, তাহলে সিজিএসে টোটাল ফোর্সের ইউনিট কি দাঁড়ালো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটাকে আমরা যেটা নামে ডাকি সেটা হচ্ছে ডাইন, এটাকে আমরা ডাইনও বলতে পারি। তাহলে ইউনিট অফ ফোর্স এটা এর মধ্যে আমরা কি কি দেখলাম যে এসআই পদ্ধতিতে বা এমকেএস পদ্ধতিতে ফোর্সের একক হচ্ছে নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে ফোর্সের একক হচ্ছে বা ইউনিট হচ্ছে ডাইন বা আমরা বলতে পারি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, দুটোই একই। তো নেক্সট ভিডিওতে আমরা কি জানবো, নেক্সট ভিডিওতে আমরা জানবো হচ্ছে এফেক্ট অফ ফোর্স সম্পর্কে আমরা কিছু ম্যাথ সলভ করব, এই ফোর্স সম্বন্ধিত কিছু ম্যাথ সেটা আমরা সলভ করব, যেটাগুলো খুবই ইজি, যেগুলো একদম মানে ইকুয়েশনে ফেললেই ডাইরেক্ট অ্যান্সার একদম সলভ হয়ে যাবে, সেরকম কিছু আমরা ম্যাথ সলভ করব। এই পার্টটা করে ফেলতে পারলেই আমাদের এই চ্যাপ্টারটা অনেকটাই কভার আপ হয়ে যাবে। তো আজকে আমরা যেগুলো দেখলাম, যেগুলো হচ্ছে ফোর্স কাকে বলে, নিউটনের লয়ের সঙ্গে এর সম্পর্কগুলো কি কি,
আর ইউনিট অফ ফোর্স কিভাবে বের করতে হয় এবং কি কি হয় এইগুলো আমরা এই ভিডিওতে জানলাম। তো এই ভিডিও এই অবধি, চলো টাটা।